নমস্কার। আশা করছি সবাই খুব ভালো আছেন। চামেলি মণ্ডল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আশাপূর্ণা দেবীর লেখা বৃত্ত গল্পটা পড়ে শোনাবো আপনাদের। আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে। শুরু করছি আজকের গল্প বৃত্ত। শিবানন্দ দুপা পিছিয়ে এলেন। এটা ধারণা ছিল না। ঘুরে ঘুরে বাড়ি দেখানো শেষ করে বন্ধু যখন গোয়াল দেখাতে নিয়ে এলেন, তখন মনশ্চক্ষে ২-৪টি শ্যামলী ধবলীর মূর্তি ভেসে উঠেছিল। গোয়ালের সামনে এসে ওই কালো কালো ছায়া দেখে সভয়ে পিছিয়ে গিয়ে অস্ফুট শব্দ করে উঠলেন, মোষ? হ্যাঁ ভাই, মোষই পুষেছি। বন্ধুর মুখের প্রত্যেকটি রেখায় রেখায় একটা পরিতৃপ্তির প্রসন্নতা ফুটে ওঠে। দেখলাম গরু পুষে কোনো লাভ নেই। মোষ থেকে আমি দুধ খাচ্ছি, দই খাচ্ছি, ছানা সন্দেশ সব খাচ্ছি, আবার ঘি মাখন পাচ্ছি। এ বাজারে খাঁটি ঘি। ঘিও? সবিস্ময়ে প্রশ্ন না করে থাকতে পারেন না শিবানন্দ। এসব জিনিস যে সত্যি বাড়িতে হতে পারে, এ তার ধারণার অতীত। বন্ধুর বারবার আমন্ত্রণে এবার তার এই শহরতলির বাড়িতে বেড়াতে এসে মুহুর্মুহু মুগ্ধ হচ্ছেন শিবানন্দ। অবাক হয়ে যাচ্ছেন। হয় মানে? হরিসাধনের মুখে উল্লাসের দীপ্তি। ১ পয়সার ঘি বাইরে থেকে কিনি না, টাটকা মাখন, টাটকা ঘি। আছো ভালো? শিবানন্দ হাসেন। তা ভাই, তোমাদের ৫ জনের আশীর্বাদে গুছিয়ে একটু নিতে পেরেছি। হরিসাধন বলেন, চলো খামার বাড়িটাও দেখিয়ে আনি। খামার বাড়ি? আকাশ থেকে পড়েন শিবানন্দ। সেটা আবার কি বস্তু? চলো দেখেই আসবে, চলো কি বস্তু। উল্লাসের সঙ্গে একটা কৌতুক রহস্য ফুটে ওঠে হরিসাধনের মুখে। মনে হচ্ছে তার সুখ ঐশ্বর্যের খবর আস্তে আস্তে ভাঙছেন বন্ধুর কাছে। যখন বাড়ি দেখাচ্ছিলেন তখন গোয়াল বাড়ি, খামার বাড়ি এসবের কথা তোলেননি। এমনি শুধু বাড়ি দেখেই তো মোহিত হয়ে উঠেছেন শিবানন্দ। আসবার আগে ধারণা করতে পারেননি এত বড় বাড়ি করতে পেরেছেন হরিসাধন। স্কুলমাস্টার মানুষ, যা কিছু রোজগার করেছেন খোলা পথে, চোরা পথের কারবার নেই। অথচ সেই সামান্য আয় থেকেই চেষ্টা চরিত্র করে প্রথমে বাড়ির চৌকাঠে পা দিয়েই একটা বোকার মতো কথা বলে বসেছিলেন শিবানন্দ। ওই ধারণা ছিল না বলেই বলে ফেলেছিলেন, এই পুরো বাড়িটাই তোমার নাকি হে? আর সেই সময় হরিসাধনের ওই তেলা তেলা পরিতৃপ্তির হাসিটি প্রথম দেখতে পেয়েছিলেন, যেটা আগে কখনো দেখা যেত না। শিবানন্দর প্রশ্নে হরিসাধন কষ্টে মুখে বিনয় এনে বলেছিলেন, এই ভাই করেছি এটুকু, মাথা গোঁজবার আশ্রয়। গিন্নির বায়না ছিল দোতলা। আমি বললাম না, আগে একটু বড় করে একতলাই হোক। একটু ছড়িয়ে ছিটিয়েই যদি না থাকতে পেলাম তো এই সুরসুনোয় এসে বাড়ি করা কেন? আমার শ্যামপুকুরের গণেশ ঘোষালেন কি দোষ করেছিল? তবে এইবার মনে করছি দোতলায় হাত দেব। অবশ্যই এখন আমার ৩খানা ঘরেই চলে যাচ্ছে, তবে ছেলে বেটাদের তো বিয়ে দিতে হবে। তখন আবার ঘর ধার করতে যাব কোথায়? লাগিয়ে দিলাম খান ৬। আর সামনে ভাই এই দরদালান, তোমাদের বৌদির চিরকালের স্বাদ। শিবানন্দর মনে হলো কথার ধরনটা যেন বদলে গেছে হরিসাধনের। বেশ কেমন একটু আত্মস্থ আত্মস্থ ভাব এসেছে ভঙ্গিতে, সুরেতে। বাড়ির খোলামেলা ভাব আর পূব দক্ষিণের প্রসাদ প্রসন্নতা দেখে ক্ষণে ক্ষণে উচ্ছ্বসিত হয়েছেন শিবানন্দ।
আর নিজে নিজেই অবাক হয়ে লক্ষ্য করেছেন হরিসাধন যখন পঞ্চমুখ হয়ে ব্যাখ্যা করে চলেছিলেন বাড়ি করতে কিভাবে তিনি ইট না কিনে পাঁজা পুড়িয়ে ইট করিয়েছেন, চুন না কিনে ঘুটিং পুড়িয়ে চুন করিয়েছেন, আর কিভাবে রোদে জলে জর্জর হয়ে মিস্ত্রিদের সঙ্গে খেটে পিটে তবে এইটি করে তুলিয়েছেন, তখন বিরক্ত হয়ে ওঠার বদলে বরং বিস্ময়ে বিমুগ্ধ হয়ে শুনেছেন তিনি। ভাবেননি, হরিসাধন কত কথা কইছে, বরং শুনেছেন আর নিজেকে কেমন বোকা বোকা বেচারি বেচারি ঠেকেছে। মনে পড়েনি সেই স্কুলের আমল থেকে একসঙ্গে পড়তে পড়তে হরিসাধন বিএ ফেল করে একটা আজে বাজে স্কুলে ঢুকে পড়ে সেখানেই মাস্টারি করতে করতে জীবন কাটিয়ে দিয়েছেন। আর শিবানন্দ দুবার এমএ পাশ করেছেন, উচ্চতর গবেষণায় ডিফিল হয়েছেন, আর প্রায় সেই প্রারম্ভ থেকেই ভালো কলেজে অধ্যাপনা করে এসেছেন। মনে পড়েনি হরিসাধনের মহিমা দেখে। এই মহিমার সামনে নিজেকে কেমন পরাজিত মনে হচ্ছে শিবানন্দের। তা পরাজিতই বই কি, জীবনযুদ্ধে পরাজিত। শিবানন্দ কি করতে পেরেছেন? কিছু না। রাসবিহারী এভিনিউর ওই দোতলার ফ্ল্যাটটুকুতেই জীবন কেটে গেল। কোনোখানে 1 ছটাক জমিও কিনতে পারেননি। ছেলে মেয়ে 3টেকে লেখাপড়া শিখিয়েছেন এই পর্যন্ত। তাও ছেলেটাকে বাইরে পাঠিয়ে একটু হোমরা চোমরা করিয়ে আনবার ইচ্ছেটাও তো আকাশ কুসুম হয়ে আছে। অথচ হরিসাধনের 5-6টি ছেলে মেয়ে, একটা মেয়ের বিয়েও দিয়ে ফেলেছে। না, সংসার করা এদেরই সাজে, ভেবেছেন শিবানন্দ। যখন হরিসাধন ছাতের সিঁড়ি পর্যন্ত টেনে নিয়ে গিয়ে সিঁড়ির ঘরটা খুলে ধরে আকর্ণ বিশ্রান্ত হাস্যে বলেছেন, এইটি হচ্ছে গিন্নির পুজোর ঘর। দেয়ালে একটা আলমারি বসিয়ে নিয়েছি, পুজোর বাসনপত্র থাকবে, সামনে ওই তুলসী মঞ্চ, হিঁদুর বাড়ি, চাই তো সব। কি কি মশলা সহযোগে ছাদ গাঁথলে সে ছাদ আর ফাটে না, সে সম্পর্কে নাতি দীর্ঘ একটি বক্তৃতা দিয়ে বন্ধুকে টেনে এনেছেন হরিসাধন এই গোয়ালে। যেখান থেকে সরে আসতে আসতে শিবানন্দ হেসে বললেন, গোয়াল কেন বলছো তাহলে, বরং বলো খাটাল। আর হরিসাধন বললেন, চলো খামার বাড়িটাও দেখিয়ে আনি, দেখলে খুশি হবে। খামার বাড়িটা কি বস্তু তা দেখা হয় শিবানন্দর, আর দেখে খুশিও হন। বাস্তবিক ধারণা করা সম্ভব নয়। হরিসাধন অমন করে বুঝিয়ে না দিলে বোধগম্যই হতো না ওইসব বস্তা বস্তা মুগ, কড়াই, ছোলা, মটর হরিসাধনের নিজের ক্ষেতের। শুনেছিলেন বটে অনেক দিন আগে হরিসাধন স্ত্রীর গহনা বিক্রি করে আর আকণ্ঠ ঋণ করে একটা বাগান পুকুর সমেত বড়সড় জমি কিনে ফেলেছেন। কিন্তু সেই বড়টা যে এত বড় তা ভাবতেই পারেননি শিবানন্দ। নাকি ক্রমশ পরিসর বাড়িয়ে চলেছেন হরিসাধন। মাকড়সা যেমন জাল বাড়িয়েই চলে, খামার বাড়ি থেকে বেরিয়েই পুকুর ধারে এসে পড়েন হরিসাধন। দিব্যি টলটলে জল ভর্তি পুকুর। সেই পুকুরের প্রতিচ্ছবি বুঝি হরিসাধনের 2 চোখে। পোনা ছেড়েছি কিছু, দিব্যি মাছ দিচ্ছে ভাই। আমার মেজ ছেলেটার তো কাজই হচ্ছে ছিপ নিয়ে বসে থাকা, বড়শি, হুইল, সুতো এই নিয়েই। কিন্তু ততক্ষণে কথা থামিয়ে দিয়েছেন শিবানন্দ। বিচলিত স্বরে বলে উঠেছেন, বলো কি হরিসাধন, তুমি যে তাজ্জব করলে, ক্রমশই চমৎকৃত হয়ে যাচ্ছি। পুকুরে মাছ পর্যন্ত শিখলে কোথায় এত? হরিসাধনের মুখের প্রত্যেকটি রেখায় ফুটে ওঠে
সেই আত্মপ্রেমে মসৃণ পরিতৃপ্তির হাসিটি। শিখতে হয়েছে ভাই, রীতিমতো খেটে খুঁটে শিখতে হয়েছে। খাটা চাই। আরামকে হারাম না করতে পারলে আর সংসারে শ্রীবৃদ্ধি হয় না। তা ভাই, তোমাদের শুভেচ্ছায় গিন্নিটিও এটা খুব বুঝতে শিখেছেন। রাত 4টে থেকে রাত 12টা পর্যন্ত খাচ্ছি দুটি মানুষ। দেখাবো, ওর ভাঁড়ারটিও দেখাবো। বললে বিশ্বাস করবে না, বছরের জিনিস সব ভাঁড়ারে ভর্তি। বড়ি, আচার এইসব বানাতে ছোটোখাটো একটা জালতির ঘরই করিয়ে নিয়েছেন। শুনতে শুনতে মুগ্ধ হচ্ছেন শিবানন্দ। মুগ্ধ হতে হতে ক্লান্ত হচ্ছেন, কিন্তু হরিসাধন অক্লান্ত। এসেছই যদি এদিকে, তো আমার হাঁস মুরগির ঘরটাও দেখে যাও। না না, পোলট্রি ফোলট্রি নয়, সেটা বললে একটু বেশিই বলা হবে। ওই গোটা কতক পুষেছি, একটু দেখাশুনো করি। ডিম দেয় অতিথি সজ্জন এলে, কি নিজেদের শখ সাধ হলে দু একজন জীবনও দেয়। হেসে ওঠেন হরিসাধন। যেমন আজ একজন দিল। তাহলে যা কিছু খাও সবই তোমার বাড়ির? বিমুগ্ধ বিহ্বল শিবানন্দ এই বাহুল্য প্রশ্নটি করেন। হরিসাধন হাসেন, আত্মসমাহিতের হাসি। প্রায় তাই। ওই যা তেলটা, নুনটা, মশলাটা। তরিতরকারির বাগান তো দেখলেই। আবার দেখো না, সেজ ছেলের স্বাদ হয়েছে কাঁঠাল গাছের, ওটা নেই। বেটা একে ওকে বলে বেড়াচ্ছে কার বাড়িতে ভালো চারা আছে। বাপের নেশাটা পেয়ে গেছে বেটা। হাহা করে হেসে ওঠেন হরিসাধন। নেশা, হ্যাঁ, নেশাই বটে। একের নেশা অপরকে মাতাল করে। শিবানন্দ কল্পনায় আনতে চেষ্টা করছেন সেই ভাঙা ছাতা বগলে মাস্টারি করে ফেরা হরিসাধনকে। শিবানন্দর ঘরে এসে বসতেন মাঝে মাঝে, চারদিকে তাকিয়ে তাকিয়ে বলতেন, বেশ সাজিয়ে রেখেছ ভাই ঘরটিকে, ছবির মতো। থাকেও তো সাজানো, আমার বাড়ি হলে। আক্ষেপের সুর ফুটে উঠত হরিসাধনের গলায়। একদিনে 12টা বেজে যেত। ওই তোমার ফুলদানি আর মাটির পুতুল 7 টুকরো হয়ে গড়াগড়ি যেত ফুটপাথে। আজ আর হরিসাধনের কণ্ঠে আক্ষেপের সুর নেই, যেন জীবনে যা কিছু পাবার পেয়ে গেছেন হরিসাধন। আজ তিনি মুরব্বিয়ানা চালে বন্ধুকে উপদেশ দিতে পারছেন, দেবার অধিকার অর্জন করেছেন। ভারী ভুল করছো ভাই, এতদিনে অন্তত একটু জমি কিনে ফেলা উচিত ছিল তোমার। মাথা গোঁজবার একটু আশ্রয় থাকা দরকার। তা নয়, তুমি জীবনভর বই কিনে কিনেই ফতুর হলে। শুনে নিজেকে ভারী অকিঞ্চিত মনে হচ্ছে শিবানন্দর। না, বাহাদুরি আছে বই কি হরিসাধনের। মুরব্বিয়ানা করবার অধিকার আছে। এমন কিছু পয়সার মানুষ নয়, শুধু নিজের কৃতিত্বে। আচ্ছা ভাই, তোমার আর দেরি করিয়ে দেব না। হরিসাধন স্মিত প্রসন্ন ডাক দেয়। চলো, এইবার খেয়ে নেওয়া যাক। তোমাদের বৌদি বসে আছে হাঁড়ি আগলে। শিবানন্দ কুণ্ঠিত মুখে ব্যস্ত হয়ে বলেন, না না, আবার খাওয়া দাওয়ার কেন? বেশ তো জল খাওয়া হলো, বাড়ির ছানার সন্দেশ দিয়ে। বিলক্ষণ, হরিসাধন বলেন। খাবে না বললেই হলো। বলে কত ভাগ্যে তোমাকে পাওয়া। কেউ আসে না ভাই। এতক্ষণে যেন হরিসাধনের কণ্ঠে এক চিলতে আক্ষেপের সুর বাজে। বলে কি জানো, বাবা কে যাবে, যা ধাপধারা গোবিন্দপুরে বাড়ি করেছ। কলকাতার শহরের সেই পায়রার খোপে থাকা অভ্যাস তো। এই যে প্রাণপাত করে করে মরছি, তোমরা 5 জন দেখলে তবে না সার্থক। শিবানন্দ মনে মনে একটু সূক্ষ্ম ব্যঙ্গের হাসি হাসেন।
নিজের প্রতি ধিক্কারের ব্যঙ্গ। এইতেই এই, আর কত অসার্থকতার বোঝাই বয়ে বয়ে চলেছেন শিবানন্দ। এই দরদালান দেওয়া খোলামেলা বাড়ি, ওই বাগান, পুকুর, গোয়াল, খামার বাড়ি সব তাকিয়ে দেখতে দেখতে ভাবেন, না, আর কিছু না হোক জমি একটু কিনে ফেলতে হবে। তারপর আস্তে আস্তে গড়ে তুলতে হবে জয়ের প্রাসাদ। বাগান, পুকুর, খামার বাড়ি, পোলট্রি, ঘরের মাখন, ঘরের ঘি। হরিসাধন শিবানন্দর চিরদিনের বন্ধু, তবু পরস্পরের গৃহিণীদের সঙ্গে বন্ধুত্বের আদান প্রদান ঘটেনি। নিজেদেরও বাইরে বাইরেই দেখাশোনা। সেকেলে ধরনের মানুষ অনাত্মীয়া মহিলা দেখলেই কেমন থতমত খেয়ে যান। কিন্তু আজ হরিসাধন গৃহিণী রীতিমতো আদর আবদারের মধ্য দিয়ে অতিথি সেবা করছেন। বলছেন, তা হবে না ঠাকুরপো, পারবো না বললে শুনবো না। একে তো আমার নিজের হাতের রান্না, তাছাড়া সমস্ত বাড়ির জিনিস। এই যে মাংস খাচ্ছেন, আপনার দাদার সাধের পোলট্রির, আর এই মাছ পুকুরের। এই লাউ কুমড়ো, বেগুন, শিম, মায়ে কাঁচা লঙ্কা, কাগজি লেবুটি পর্যন্ত সব নিজের। এই যে ভাতের পাতে ঘি খেলেন, এও বাড়ির। দুধটুকু দইটুকু সবই ঘরের। ফেললে দুঃখে মরে যাব। বন্ধুপত্নীকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে অগত্যাই মাপের অতিরিক্ত খেতে হয় শিবানন্দকে। তার আবার একটু বেশি খেলেই অসুখ করে, কিন্তু কি করবে, সব কিছুর উপর হচ্ছে ভদ্রতা। বন্ধুর ঘরবাড়ি দেখে কত খুশি হয়েছেন সে কথা বারবার বলতে বলতে ফিরবার উদ্যোগ করেন শিবানন্দ। হরিসাধনও বন্ধুকে পেয়ে কত খুশি হয়েছেন সেটা বারবার বিবৃত করে হাঁক পাড়েন। ওগো, শুনছ? শিবুর জন্যে যেটা গুছিয়ে রাখতে বলেছিলাম বার করে দাও। শুনে শিবানন্দ নেই। গুছিয়ে আবার কি রাখতে বলেছিলে? কিছু না ভাই। হরিসাধন বিনয়ে বিগলিত হন। ওই গাছের দুটো কচু ঘেঁচু একলা একলা খাই, বড় মন কেমন করে ভাই। কলকাতার বাজার তো জানি, 7 দিনের বাসি আনাজ, আর এ তোমার গিয়ে একেবারে ফ্রেশ মাল, সদ্য গাছ থেকে পাড়া। হরিসাধন গিন্নি একটি বাজারের থলি ভর্তি সেই ফ্রেশ মাল এনে হাজির করেন। অন্তর্নিহিত বস্তুর পরিচয় পাওয়া যাচ্ছে না, কারণ থলিটা চটের। শুধু মুখের কাছে উঁকি মারছে একটা লাউ ডগা ও একটা মোচার ডাঁটি। এই চটের থলিটা নিয়ে যেতে হবে। একেই বোধ করি অকস্মাৎ বজ্রাঘাত বলে। শিবানন্দ মিনতিতে ভেঙে পড়েন। কাতর অনুনয়ে নিবৃত্ত করতে চেষ্টা করেন বন্ধু ও বন্ধু জায়াকে। বারবার বলতে থাকেন, সবই তো খেয়ে দিয়ে গেলাম, আবার কেন? কিন্তু হরিসাধন নাছোড়বান্দা। বাহ, ছেলেরা খাবে না? ছেলেদের মা একটু চাকবে না? শিবানন্দ দই দস্তুর করেন। ওরা ওসব খায় না ভাই, বিশ্বাস করো। লাউ মোচা এ আমি তোমার এখানে খেলাম বোধহয় 2-5 বছর পরে। ছেলে মেয়েরা খায় না বলে। এবার হাল ধরেন হরিসাধন জায়া। বলেন, তা কেন ঠাকুরপো? মোচা কুটতে গিন্নির হাতে দাগ হবে তাই বলুন। ছেলেরা টাটকা জিনিস পায় না তাই খায় না। খেলে বুঝবে, না নিলে ছাড়বই না। ওই চটের থলিটা নিয়ে স্বামী স্ত্রী দুজনে এমন কাণ্ড করতে থাকেন, মনে হয় ওইটা শিবানন্দকে গছাতে না পারলে তাঁদের জীবনের সব কিছুই বুঝি বৃথা হয়ে যাবে। এই মফস্বলী জেদের কাছে পরাস্ত হতে হলো শিবানন্দকে। জীবনে যা না করেছেন তিনি তাই করলেন।
সেই চটের থলি হাতে করে বাসে উঠলেন। হরিসাধন অবশ্য বাসে তুলে দিতে এসেছিলেন এবং এ রাস্তাটুকু নিজেই বয়ে দিয়ে গেছেন থলিটা, সযত্নে সাবধানে। আর সহস্রবার বলেছেন, তোমার আপত্তির জ্বালায় কিছুই দিতে পারলাম না ভাই। অবিশ্যি করে একদিন গিন্নিকে আর ছেলে মেয়েকে নিয়ে আসতে হবে, খেতে হবে। আচ্ছা, আমার দোতলাটা উঠুক, ততদিনে পুকুরের মাছগুলোও বড় হবে। একটু নিঃশ্বাস নেন হরিসাধন, আবার বলেন, দোতলার ওই ওপর নিচ সমান করেই ঘর তুলব ঠিক করেছি। 6খানা 12খানা ঘর, ভালোই হবে, কি বলো? যেন এই ভালোটা সমর্থনের মুখাপেক্ষী। কিছু না, এও একটা বিকাশ। বাস ছেড়ে দিল। যতক্ষণ না বাসটা চোখের আড়ালে চলে গেল, হরিসাধনকে দাঁড়িয়ে থাকতে দেখলেন শিবানন্দ। দাঁড়িয়ে আছেন, সেই মধুর পরিতৃপ্তির তেলা তেলা ভাবটি মুখে মাখিয়ে। বন্ধুকে ঈর্ষা করবেন এমন নীচ শিবানন্দ নন, তবু সারা পথ যেন একটা শূন্যতা অনুভব করতে করতে গেলেন। এই শূন্যতা কি তার নিজের অক্ষমতা বোধের? হয়তো তাই। হরিসাধনের ওই প্রকাণ্ড দরদালান দেওয়া 6খানা ঘরওয়ালা বাড়িটার পাশে নিজের সেই 2.5খানা ঘরের ফ্ল্যাটটা কল্পনা করে মনটা গুটিয়ে আসছে শিবানন্দর। একটা ঘরে ছেলেটা শোয়, আর একটা ঘরে 2 মেয়েকে নিয়ে শিবানন্দরা স্বামী স্ত্রী। তা ছেলের ঘরটা তো বইয়ের গুদাম বললেই চলে। নিজের ঘরেও দেয়াল জোড়া র্যাক। ভাড়া বাড়ি, তবু মিস্ত্রি লাগিয়ে উঁচুতে ব্র্যাকেট পুঁতে তাক বানিয়ে নিতে হয়েছে। 8খানা যে ঘরখানা, তাতেই রান্না, ভাঁড়ার, খাওয়া চলেই যাচ্ছিল। হঠাৎ বন্ধু হরিসাধন এই নিশ্চিন্ত শান্তিতে ঢিল ফেলেছে। চটের থলিটা বড় পীড়াদায়ক লাগছে, তবু বন্ধুর দান, ফেলে দেওয়া যায় না। রীতিমতো রণশ্রান্ত সৈনিকের মতো বাড়ি গিয়ে ঢুকলেন শিবানন্দ। অস্ত্রের বোঝা নামানোর মতো হাতের বোঝাটা নামিয়ে কপালের ঘাম মুছলেন। বইপাড়ায় ঘুরে ঘুরে পুরনো বইয়ের দোকান থেকে যখন বইয়ের পাহাড় সংগ্রহান্তে বুকে করে নিয়ে আসেন, কই, এত তো ভারী লাগে না। পড়ন্ত বেলার রোদ্দুরটা বড্ড লেগেছে। এই মুখে স্ত্রীর ব্যঙ্গটাও একটু কড়া লাগল। ব্যঙ্গ হাসির তীক্ষ্ণ বাণে বিদ্ধ করে ভদ্রমহিলা বললেন, তোমার হাতে চটের থলি? বন্ধুর বাগানের লাউ কুমড়ো বোধ হয়। হরিসাধন মাস্টারের বউ কোন মন্তরের জোরে এমন অসাধ্য সাধন করল গো? ছাড়লো না, গছিয়ে দিল বলে স্নানের ঘরে চলে গেলেন শিবানন্দ, গায়ে ঠান্ডা জল ঢালতে। ঠিক এই মুহূর্তে কিছু আর হরিসাধনের কৃতিত্ব আর তার বউয়ের মহিমা নিয়ে আলোচনা করতে পারা যায় না নিজেদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে। আশ্চর্য, কোনো সময়ই আর পারা গেল না। আজ সারাটা দিন যে হৃদয়াবেগ এত প্রবল হয়ে মনকে আন্দোলিত করল, বিচলিত করল, দুশ্চিন্তিত করল, সেটার আর তেমন জোর রইল না যেন। স্নানের পর একটু বেরিয়ে পড়লেন, অনির্দিষ্ট খানিকটা ঘুরে এলেন, আর ফ্ল্যাট বাড়ির সিঁড়িটা পার হয়ে উঠে এসে নিজের ফ্ল্যাটের মুখোমুখি দাঁড়িয়ে খুব একটা হতভাগ্য আর মনে হলো না নিজেকে। মনে হলো ছোট বাসাই বা খারাপ কি, এখানে নিজেকে খুঁজে পাওয়া যায়। হরিসাধনের বাড়ির মতো অত বড় দালান আর অতখানি উঠোন ওলা বাড়িতে থাকতে হলে নিজেকে নিশ্চয় হারিয়ে ফেলবেন শিবানন্দ, হারিয়ে ফেলবেন পৃথিবীটাকে। দৃষ্টি আটকে যাবে ওই এক মুঠো মাটির গায়ে। দুপুরের খাওয়াটা বড় বেশি হয়ে গেছে।
অস্বস্তি বোধ করছেন শিবানন্দ। রাতে খাবো না বলে জবাব দিয়ে শুয়ে পড়লেন সকাল সকাল। স্ত্রী আরেকবার টিটকিরি দিলেন। সাধন মাস্টারের বউয়ের আরও ক্যাপাসিটির পরিচয় পাচ্ছি। তুমি হেন মানুষকে দুবেলার খাবার একবেলায় খাইয়ে দিতে পেরেছে। উত্তর দিতে ইচ্ছে হলো না, ঘুমোতে ইচ্ছে হলো, কিন্তু ঘুম আসতে চায় না। অস্বস্তিটা বেশি হচ্ছে। ফ্যানের হাওয়াটা গরম লাগছে। উঠে পড়লেন। ওরা এখন ঘুমিয়ে পড়েছে, স্ত্রী আর মেয়ে, ও ঘরে ছেলেটাও। মৃদু নীল আলোয় ঘরটা অনেক দূর থেকে ভেসে আসা গানের সুরের মতো লাগছে। বড় হয়ে যাওয়া মেয়ে দুটোর মুখ মোমের পুতুলের মতো নরম মনে হচ্ছে। ওদের বিছানার পাশ কাটিয়ে আস্তে রাস্তার দিকের বারান্দায় এসে দাঁড়ালেন শিবানন্দ, যেমন অনেক দিন দাঁড়িয়ে থেকেছেন ঘুম না আসা রাত্রে, যেখানে দাঁড়িয়ে থাকতে থাকতে জীবনের অনেক অর্থহীনতার মানে খুঁজে পেয়েছেন। রাস্তার আলোটা মৃদু নয়, নীল নয়, তবু গভীর রাত্রের এই ঘুমন্ত রাস্তাটায় নিজের ঘুমন্ত মেয়ের মুখের আদল পেলেন শিবানন্দ, মোমের মতো নরম আর শান্ত। আর ওই ঘুমিয়ে পড়ে থাকা শান্ত রাস্তাটার দিকে তাকিয়ে থাকতে থাকতে আজকের সারাদিনের নিজেটাকে ভারী হাস্যকর ঠেকল শিবানন্দর। যে নিজেটা পরাজয়ের গ্লানিতে পীড়িত হচ্ছিল। হরিসাধনের কি দেখে অত মুগ্ধ হচ্ছিলেন শিবানন্দ? ভালো করে আর মনে পড়ছে না। তার ক্ষেত খামার, মাছ তরকারি, হাঁস মুরগি সব কেমন ঝাপসা হয়ে যাচ্ছে, অকিঞ্চিৎকর ঠেকছে। আর কেন কে জানে সেই ঘোরানো শিংওয়ালা গাঢ় কালো মোষগুলোর ছায়াই বারবার চোখের সামনে ভেসে উঠছে, যাদের দেখেই শিবানন্দ সভয়ে দুপা পিছিয়ে গিয়েছিলেন। ওই ছায়ারই আশেপাশে রাত 4টে থেকে রাত 12টা পর্যন্ত খেটে অস্থির হয় ওরা দুজন, হরিসাধন আর তার বউ। আর তার বদলে ওরা আর ওদের ছেলেরা খুব ভালো খেতে পায়, এই আর কিছু না। হঠাৎ শিবানন্দর ভারী কুৎসিত লাগলো সমস্ত ব্যাপারটা। অবাক হয়ে ভাবলেন, কি দরকার অত বেশিতে? কত খেতে পারে মানুষ, যার জন্যে অনবরত শুধু বাড়িয়েই চলতে হয়? এই তো এতটুকু বেশি খেলেই তো কত অস্বস্তি, অথচ তার জন্যেই এত আয়োজন। কিছু কিনে খেতে হয় না, তাতেই বা হলোটা কি? তার পরিবর্তে নিজেদেরকে তো খেয়ে ফেলছ তিল তিল করে। খাঁটি ঘি খেয়ে স্বাস্থ্য ভালো হচ্ছে, উত্তম কথা, কিন্তু সে স্বাস্থ্য নিয়ে করছো কি তুমি? মনে মনে বন্ধুকে প্রশ্ন করলেন শিবানন্দ। উত্তরটা নিজেই দিলেন, সে স্বাস্থ্য নিয়ে হয়তো আর দুটো মোষ বেশি পুষবে। কি লজ্জা, কি নির্বুদ্ধিতা! ঘরে চলে এলেন। আলমারির মাথা থেকে একটা হোমিওপ্যাথি বাক্স পেরে কয়েক দানা ওষুধ খেয়ে ফেললেন। থমকে দাঁড়ালেন বইগুলোর সামনে। কাঁচের ওপর হাত বুলোলেন একবার। জানতে পারলেন না ঠিক এই মুহূর্তে মাঝরাতে ঘুম ভেঙে উঠে বউয়ের সঙ্গে গল্প করছে হরিসাধন বন্ধুর প্রসঙ্গ নিয়ে। বই বই, ওই এক নেশা। যত রোজগার করলো তার অর্ধেক ওই বই কিনে নষ্ট করলো, আখেরের কথা ভাবলো না। আরে বাবা, কিনে কিনে জমিয়েই তো চলেছিস, এত বই পড়ে উঠতে পারবি সারা জীবনে? কদিন বাঁচবি? কত পড়বি? জানতে পারলেন না। তাই আস্তে আস্তে একখানা বই বার করে নিলেন। চলে এলেন বাইরে বারান্দায়। ওদের ঘুমের ব্যাঘাত ঘটাবেন না। কারো কোনো ব্যাঘাত না ঘটিয়ে মোমের মতো নরম শান্ত শান্তিতে কাটিয়ে দিতে পারবেন শিবানন্দ বাকি জীবনটা।
শুধু একবার মনে হলো, কদিন বা বাঁচব, কতই বা পড়ে উঠতে পারব। তবু পৃথিবীর কোথাও কোনো শূন্যতা অনুভব করলেন না। রাস্তা থেকে এসে পড়া আলোয় পড়তে লাগলেন। ঘরের মধ্যে মৃদু নীল আলোটা জ্বলতে থাকল। নমস্কার, আমার গল্প পাঠ ভালো লাগলে এবং এরকম অনেক গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।